হ্যালো আব্বু, তুমি কোথায়? কে রে বাবা, তোরা দুই মাঝি আমারই আবার কি করবি? ও, এখন এই কথা না? হ্যাঁ, এই কথাই তো। আরে আমার যদি তিনটা বউ লাগে তে তোদের সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে নিষেধ করতেছি না। শোনো, তোমার জামাই আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি তোমাদের বাড়িতে চলে আসছি। কেন রে? জামাই আবার তোকে তাড়িয়ে দিলে কেন? হ্যাঁ, জামাই তাড়িয়ে দেবে না? হ্যাঁ, তুমি যে কাজ শুরু করছো, কোনো শ্বশুর যদি দুই তিনটা বিয়ে করে তার জামাই মানে পড়ে না? তোমার জামাই এটা বলে আমাকে রাত দিন খোটা দেয়। এই যে আমাকে তাড়িয়ে দিয়েছে, যে যা তুই তোর বাপের বাড়িতে চলে যা, আমিও আর একটা তোর বাপের মতো করবো। হ্যাঁ, আসছিস থাক, সমস্যা কোথায়? আমার আছে, তোরা বসে খা, তুই আর তোর মা। মায়ের কথা বলছো তুমি? হ্যাঁ, মা কি আছে নাকি? মা তো নারীর বাড়িতে চলে গেছে। মাও শুনতেছি তোমার ভাত খাবে না। তুমি এখন তোমার ওই দুইটা বউ নিয়ে থাকো, বুঝতে পারছো? হ্যাঁ রে, আমার দুই তিনটা বউ লাগবে, আমি না হয় করছি। এই জন্য কি তোর মা, তুই, তোর জামাই সবাই একতা হয়ে আমার বিরুদ্ধে লেগে পড়ছিস নাকি? না বাবা, একদম আমি তোমার পেছনে লাগেনি। আসলে দেখো, স্বামী যদি অন্য জায়গায় বিয়ে শাদী করে, তাহলে কি বউ এটা সহ্য করে? তুমি বলো। এই জন্য মা তার বাপের বাড়িতে চলে গেছে। আর আমি, তোমার জামাই, তোমার ওই বিয়ে শাদীর খবর শোনার পরে আমাকে রাত দিন খোটা দেয়। হ্যাঁ, তোর বাবা আরো দুই তিনটা বিয়ে করছে, আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। আমাকে রাত দিন খোটা দেয়, আমাকে মারধর করে। আমি এই জন্য বাড়িতে চলে আসছি। আমি কোন মুখে ওখানে থাকবো? আর এমন তো না যে আমার দুই তিনটা সন্তান এদের হয়ে গেছে, তাও তো না। আমারও তো আসলে দিনকাল ভালো যাচ্ছে না। বাড়িতে এসে দেখতেছি মাও নেই। জিজ্ঞেস করলাম, সবাই বলতেছে তোমার মা তোর বাবার এই অপরাধের কারণে বাড়ি ছেড়ে চলে গেছে। আমি তো একলাই বাড়িতে আছি। এখন তুমি যেথায় যেখানেই থাকো, শোনো, যে যে মায়ের কাছে থাকো আর যে বউয়ের কাছে থাকো, তুমি সোজা বাড়িতে চলে আসো, তোমার সাথে আমার কথা আছে। আরে বাবা, আমি না হয় তা আসবো, কিন্তু আমার সাথে কিসের কথা আছে তুই মোবাইলে বল। আরে বাবা, মোবাইলে যদি সব কথা বলা যেত তাহলে কি তোমাকে আমি কাছে ডাকতাম? আমি তো বাড়িতে একদম একা আছি। জলদি শোনো, আমার বাড়িতে চলে আসো। তোমার মনে আছে ওই যে ওর বিয়ের আগে তুমি আমাকে একটা দিন সুন্দরভাবে মাকে মনে করে দিয়েছিলে, হ্যাঁ? শোনো, তোমার জামাই এতদিন ধরে আমাকে এইভাবে অশান্তি করে আসতেছে তোমার এই সমস্ত কথা শুনে, এই জন্য তো তুমিই দায়ী। এখন আমার এটা লাগবে। অনেক দিন আমি দেখো অশান্তিতে আছি। আসলে আমার একদম ভালোই লাগে না তোমাদের এই সমস্ত কাই কারবার, বুঝতে পারছো? তুমি আসো, তুমি এসে ওই সে পূর্বের মতো ওইরকম করে, মাও বাড়িতে নেই, যদি দু একটা বার আমার সঙ্গে থাকতে। আর শোনো, এখন যে অবস্থাটা হয়ে গেছে, তোমার জামাই যদি আমাকে না নেয়, তাহলে তোমার আর নতুন বইয়ের কাছে বা যাওয়া লাগবে কেন? আমি আছি না? আমি বাড়িতে আছি না? আমাকে কে চালাবে? তুমি আমাকে চালাবে। আমার চেয়ে কি ওরা বেশি রূপসী নাকি, বেশি সুন্দরী নাকি? এইটা তো আমি বুঝি না। তুমি আসো তো বাবা। হ্যাঁ রে মা, তুই সত্যি বলছিস? সত্যি তুই আমাকে এই সুযোগটা আরেকবার দিবি? হ্যাঁ, না দিয়ে কি করব? দেখো, তোমার কারণে তো তোমার জামাই আমার সঙ্গে দিনের পর দিন অশান্তি করে আসতেছে। আসলে আমিও তো এইভাবে, সে আমার কাছে থাকেই না। তাহলে আমার লাগে না? এবং তো আমার ছেলে মেয়ে হলো না। আমি এই যে খাসির মতো একখিন মেয়ে, তোমার মোটা, তোমার মতো তোমার যেরকম তিন চারটা বউ লাগে, আমারও তো এরকম দরকার। আমি তোমার মেয়ে না? আর আমার মতো জন্তু যদি বাড়িতে পড়ে থাকে, আর আমার মতো মেয়ে ফেলে তুমি কেন বাইরে এরকম থাকবা? ওই সমস্ত ওদের কাছে থাকা বাদ দাও। ওই আমাকে ইয়ে করে তুমি ফুরাইতে পারবে না আমাকে খেয়ে, বুঝতে পারছো? তুমি আসো। আর তোমার ওইটা যে অত বড় মোটা, আমার পরানটা জুড়াই গেছিল সেদিন। তোমার মনে পড়ে না সে কথা? তুমি যদি চাও, এখনো পুরা সুযোগ, তোমাকে সুযোগটা আমি তোমাকেই দিয়ে দেবো। তোমার যত খুশি। আর বাড়িতে তো শোনো, কেউ বাদেরই আর লোক নেই। তুমি বাবা, আমি মেয়ে। আর মা তো বাড়ি ছেড়ে চলেই গেছে। এই সুযোগে তুমি কিছুটা দিন এখানে থেকে যাও। কোথাও যাওয়ার দরকার নেই তোমার। তোমার মতো বাবাকে এই মুহূর্তে আমার লাগবে। আর তোমার জামাই দেখো না, ওই কি করে না করে, আমার কিচ্ছু হয় না। কি দেখে তোমরা ওর সাথে আমাকে বিয়ে শাদী দিছিলে? এইটা তোমার মাথার মধ্যে আসে না বাবা। তোমার মতো বলে তো কোনো কথাই ছিল না। ওই একটু জানা জানো, আমার হয়ই না। আর এই যে আমি একটু বুড়িওয়ালা তো, মানে মোটা তাজা। ও আমার কাছে মানে ঠিকঠাক মতো ওইটা পূরণ করতে পারে না, ঠাই পায় না, বুঝতে পারছো? এখন লজ্জাও করে বলতেও পারছি না, তারপরও না বলে আর থাকতে পারছি না। তুমি আমাকে চালিয়ে নাও বাবা। তুমি যে সুন্দর করে চিত খাট উপর যে সমস্ত ডিজাইন করে আইটেম করে আমাকে ইয়ে দিতে, আমার খুব ভালো লাগতো বাবা। সেদিনের কথা আমি জীবনে কখনো বলিনি। বাবা আমার ভালো, লক্ষ্মী সোনা আমার, জান আমার। তুমি একটু জলদি যার কাছে থাকো ওখান থেকে সোজা আমার এখানে চলে আসো। আমার কাছে আসলে তোমার কোথাও যাওয়া লাগবে না। তুমি যে কতটা খুশি হবে, আমি তোমাকে এখন বাসায় প্রকাশ করে বলতে পারছি না। সত্যি, তোমাকে উজাড় করে দেব। দেখো না, আমিও স্বামীর কাছে থাকা সত্ত্বেও অনেক দিন এভাবে অনাহারে আছি। আর সে কখনো আমাকে ঠিকঠাক মতো কখনো সময় দেয় না। দিনের পর দিন শুধু অশান্তিই করে। পাইছি ওই যে একটা শুকনো,
এ কার কথা শোনে? কথাই কথাই মানুষ এইটা করে। কেডা জানে বাইরে কোন মেয়ে ছেলের সাথে কি করে না করে? আমার কাছে এসে এই সমস্ত অশান্তি করে তোমার জামাই। আমি এটা বুঝলাম না, এই জন্য আমিও চলে আইছি ওই অশান্তির ঘর থেকে। আমার আর ওখানে যাইতে ইচ্ছে করতেছে না। আর তুমি এতটাই পারদর্শী বাবা, তোমার 2-3টা বউ লাগে। আমি তো বুঝতেইছি যে তুমি যেহেতু মারে রেখে আরো 2টা বিয়ে করছো, তাহলে তোমার তো বেশি বেশি দরকার, আর তোমার তো বাবাকে তো আমার লাগবে। তাহলে না আমার পরাণটা শান্তিতে ভরে যেত বাবা। তাই নাকি রে? বলিস কি তুই এবার? সত্যি তুই আমাদের বাড়িতে আসছিস? আচ্ছা, তুই থাক ওখানে। তাহলে আমি এদের কাছ থেকে একটু পালিয়ে তোর কাছে চলে আসতেছি। 1 সপ্তাহ না হয় তোকে সময় দেবো রে। আর যদি ভালো লাগে এদের গোষ্ঠী পেলে এদের কাছ থেকে সোজা তোর কাছেই আমি চলে যাই, তোর কাছেই থাকবো, তোকেই সময় দেবো। তোর মধ্যে জোয়ান মদ্দা মেয়ে থাকতে আমি কেন রে এই সমস্ত মানুষের কাছে থাকবো, বুঝিস না এটা? বাবা, আমি তো তোমাকে এইটাই বলতেছি। আর শোনো, নিশ্চয় আমার মা তোমাকে ঠিকঠাক মতো এটা দিত না, কারণ তোমার বেশি লাগে তো। এই জন্য মা তোমাকে আসলে কখনো এভাবে পেরে ওঠেনি। এই জন্যই তো তুমি আজকে 2-3টা বিয়ে করছো বাইরে বাইরে। আমি তো এটা বুঝি, কিন্তু মা যে কেন এরকম করলো আমি বুঝলাম না। এত সুখ সে খাইতে চাইলো না। স্বামীকে একটু আদর ভালোবাসা দিলে কি হয়, স্বামীকে সহ্য করলে কি হয়, সে সেটা না করে সেই বাপের বাড়ি চলে গেল, আর তুমি এটা করলে। আর আমি এরকম চেয়েই পাচ্ছি না। তুমি জলদি চলে আসো বাবা, আমাকে একটু নিয়মিত সময় দাও, দেখবা তোমার অনেক ভালো লাগবে। আর শোনো বাবা, আমি তোমাকে এত সুন্দর করে খুলে কালে সব কিছু দিব। তুমি একদম, আমি মোটা মানুষ যেমনি উপর চিত কাট তোমার যেভাবে খুশি যেমন করে একদম আওয়াজ করে ফেলবা, বাড়ির বাইরের মানুষ যেন বুঝে ফেলে এভাবে তুমি আমাকে হাহলা জ্বালা করে ফেলবা বাবা। আমার চরম লাগবে, তুমি চলে আসো জলদি। আমি যে তোমাকে কতটা খুশি করবো, তোমার মনে আছে বাবা অন্ধকার রাতে সিঁদুরের কথা? তুমি আমাকে ওইটা দেওয়ার আগে ওই যে তুমি তোমার মুখখানা আমার ঠোঁটের মধ্যে দিয়ে অনেক সময় ধরে সে খেয়েছিলে, আমার যে কতটা ভালো লাগছিল। তোমার এই আদর যত্ন আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি আর এই লোভ সামলাইতে পারতেছি না জানো। আমার স্বামী কখনো এইভাবে আমাকে আদরই করলো না। আসলে এটার অভাব আমার মধ্যেও, কিন্তু আমার মার এটা বেশি হয়ে গেছে, তাই সে তোমাকে ঠিকঠাক মতো সময় দিত না। আর এর কারণে তুমি আজকে ঘর ছাড়া হয়েছে। বাবা তুমি এনে চিন্তা করো না তো, আমি তোমাকে অনেক খুশি করবো, তোমার নাকে মুখে দিব। তুমি শোনো, আমাকে পাওয়ার পরে তোমার আর কোথাও ওই আমার কোনো মায়ের কাছে আর তোমার যাইতে ইচ্ছে করবে না। তুমি আমাকে নিয়ে বাড়িতে দিন রাত পড়ে থাকো, তো চলে আসো তো বাবা। এটাই একটা সুযোগ যাচ্ছে। আমি প্রয়োজনে তুমি যদি আমাকে খুশি করতে পারো আর স্বামীর বাড়ি যাবোই না। হ্যাঁ রে, তুই যে মোটা স্বাস্থ্যবান মেয়ে আমার, তোকে পাওয়ার পরে তো আমার কোল ভরা মেয়ে পাবো আমি। আমি যে তোকে কতটা আদর আপ্যায়ন করব, আসলে দেখ না, আমার আসলে কপালটাই খারাপ রে। আসলে তোর মায়ের অভাবে আমি দেখ না আরো 2টা কাজ করলাম এখানে এসে, 2টা বউ, কেউ আমাকে ঠিকঠাক মতো ওইটা, তাদেরও নাকি ওইটা বেশি হয়ে যায়, আমারটা নাকি অনেক বড়, এই কথা তারাও বলে। আসলে আমি কোথায় যাব বল? আমি জানি রে, তুই সেদিন আমার ওইটা নিয়ে যে খুশি হয়েছিলি, আর তুই আমাকে একমাত্র সুখী করতে পারবি। শোন, বাড়িতেই তুই থাক, আমি কালকেই তাহলে চলে আসতেছি, চিন্তা করিস না। আর তোর মায়ের সঙ্গে তোর আর যোগাযোগ রাখার দরকার নেই, সে যেন বাড়িতে না আসে। তাহলে তুই আর আমি দারুণ ভাবে স্বাধীনভাবে মাস্তি করবো, বুঝতে পারলি? তোর যা লাগে আমি ব্যাংক থেকে টাকা উঠাই তোকে সব কিনে দেবো রে। আমি আসতেছি। সত্যি বাবা, তুমি আসতেছো কালকে? হ্যাঁ, আমার শুনে যে খুব ফাইন লাগতেছে বাবা। এক্ষুনি তোমাকে আমার কাছে পাইতে ইচ্ছে করতেছে, তোমাকে দারুণ ভাবে দেখতে ইচ্ছে করতেছে বাবা। আমার যে খুশিতে একদম ওদিকে জোয়ার উঠছে হয়ে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার আর ভালোই লাগতেছে না। শোনো বাবা, তুমি আসার সময় আমার জন্য ওই একটু বড় সাইজের দেখে কয়টা ওই ব্রানি এসে তো পুরাই গেছে, বুঝতে পারছো? এর আগে ওই যে তোমাকে দিয়ে কেনাইছিলাম, ওর সে এক সাইজ বড়, বুঝতে পারছো? আর শোনো বাবা, তুমি বাড়িতে আসার পরে শোনো, কাউকে এটা কিচ্ছু বুঝতে দেওয়া যাবে না। আর ওই সমস্ত যারা তোমার কাছে এখন আছে, ওই যে 1 নম্বর বা 2 নম্বর বা, ওদের ফোন সব কল ব্ল্যাকলিস্টে রেখে দিবা। কারোর সাথে তোমার যোগাযোগ করার দরকার নেই। আমি তোমাকে কতটা যে সুখী করব, বুঝতে পারছো? আর শোনো, তোমাদের এই আমি যে খাটে শুয়েছি এ তো ভাঙা খাট, মস মস কেমন শব্দ হয়। এই সমস্ত খাটে তোমরা কিভাবে ঘুমাও আর কিছু বুঝি না তো। পাশের বাড়ির লোক বুঝে ফেলে না এগুলো? আরে বাবা, ওটা তো আমিই করছি, বুঝিস না তোর বাবা কতটা জোয়ান মধ্যে? তোর বাবা যে খাটে শয় সে খাট ওই রকমই হয়ে যায়। তোর মা এই জন্যই তো আমাকে আসলে অতটা সহ্য করতে পারে না রে, এই জন্য তো আজকে বাধ্য হয়ে 2টা বিয়ে করলাম। আর শোন, তোকে তো ওই খাটে রাখাই যাবে না, ও আওয়াজে আশপাশের মানে বাড়ির মানুষ উঠে আসবে, বুঝতে পারলি? ওই যে আমার নতুন একটা বক্স খাট আছে না এই রুমে,
ওই রুমে তুই আর আমি ঘুমাবো, বুঝতে পারলি? তাহলে শুধু কোনো আওয়াজ, কিচ্ছু কথা বাইরে যাবে না, কোনো মানুষও বুঝবে না। আমার আবার তো বুঝিসই, ওই সময় যেটা দরকার হয়, মানে ভীষণ ঝড় ওঠে। আর তোর তো আসলে এরকমই, তুই পছন্দ করিস। আর তুই যে মেয়ে আমার যেভাবে খাসির মতো হয়ে উঠছিস, তোকে ওই জামাই বা কিভাবে রে ট্যাকেল দেয় আমি তো বুঝি না। আসলে যেমন তেমন মানুষের দ্বারা তো সম্ভব না রে। শোন, শুধু ভাত মাছ হলেই কি মানুষ সুখী হয়? আমি তোকে সমস্ত কিছু দিয়ে সুখী করব। আমি জলদি চলে আসতেছি। ওই খাটের চিন্তা বাদ দে, মজবুত খাট আছে আমার, বুঝতে পারলি? আচ্ছা বাবা, তোমার কথা শুনে আমার ক্রমেই যেন বেশি ভালো লাগছে। আমি ভাবতেও পারিনি যে স্বামীর বাড়ি থেকে অশান্তি করে তোমার বাড়িতে আসলাম, তোমার বাড়িতে এসে এতটা সুখের নাগাল পাবো। আমার খুব খুশি হচ্ছে জানো বাবা। বাবা শোনো, তুমি আমাকে একটু ফিতা বেঁধে দেবে, আমার বাবু লাগবে জানো। তোমার জামাই কখনোই আমাকে এগুলা দিতেই পারে না। ওই ওই যে ও যে কি করে আর কি হবে বলো, আমি এটা বুঝি না। আমার মনে হয় কোনোদিন হবেই না। তুমি একটু আমাকে সাহায্য করো। কখনো যদি তুমি আবার আমাকে ফেলে কোথাও চলে যাও, অন্তত একটা ফিতা বাঁধি দিয়ে যাও, তাহলে এটা তোমার জামাইকে আমি উপহার দেবো, বলবো যে এটা তোমারটা। আমার লাগবে। ছেলে মেয়ের শখ নেই কার, তুমি বলো আমাকে দেবে না বাবা? তুমি একদম আমাকে এসে যা তা করে ফেলবা কিন্তু আমার লাগবে। আর শোনো, নিজের খেয়াল রাখো। তুমি আসো, তোমাকে নিয়ে আমি একটু মার্কেটে যাবো। তো কালকে এখানে চলে আসো, দেরি করো না, বুঝতে পারছো? হ্যাঁ রে বাবা, তা নয় আসা যাবে, কিন্তু শোন, তোর মায়ের সঙ্গে কি তোর কোনো যোগাযোগ হলো? হ্যাঁ বাবা, আমি এসেই তো তাকে পাইনি, ঘর বাড়ি তালা মারা ছিল। আমি ওই যে চাষিদের বাসায় থেকে তাকে ফোন করে চাবি নিয়ে এসে চাবিটা নিয়ে ঘরে খুলে উঠছি। তারপর থেকে পরে আমাকে জিজ্ঞাসা করছে যে তুই একা একাই থাকবি, ওই অমুক জায়গায় অমুক কিছু আছে, সব রেন্ডে বেঁধে রান্না বান্না করে তুই খা আর থাক। এই কথা বলে সে আর আমার পরে তার সাথে আর যোগাযোগ হয়নি। আর আমিও ইচ্ছা করে তার সাথে যোগাযোগ করতেছি না, শুধু তোমাকে এইভাবে কাছে পাবো বলে তোমাকে ডেকে নিয়ে এসে একটা ব্যবস্থা করবো এই জন্য। আর শোনো, তার সাথে আর যোগাযোগ করার চেষ্টা তুমিও করো না, আমিও করবো না। আরে ভাইটা ফাঁকা থাক না, তাহলে তোমার আর আমার জন্য তো ভালো হবে, বোঝো না? এটাই তো একটা সুযোগ। মাও তোমার উপর রাগ করে বাড়িতে আসবে না, তাহলে বাড়িটাও ফাঁকা। আবার ওদিকে তারা যদি ফোন করে, তোমার ওই সমস্ত বউরা, তাদের ফোন ফোন নাম্বারটা তোমার কল লিস্টে ব্ল্যাক লিস্টে রেখে দিবা। কারোর সাথে যোগাযোগ করার দরকার নেই। আরে বাবা শোনা, আমাকে পাওয়ার পর তুমি কারোর সাথে যোগাযোগই করতে চাইবে না, এটা আমি গ্যারান্টি। কারণ কি, আমি তোমাকে যেভাবে আদর আপ্যায়ন করবো, তুমি আমার বাবা না? পরের মেয়েরা কি তোমাকে এইভাবে আদর আপ্যায়ন করবে? তুমি বলো। আর আমি যত কষ্টই হোক আর যাই হোক, আমি সব কিছু মেনে নেব, সহ্য করে নেব। আর তোমাকে খুশি করতে যা যা লাগে, যেভাবে তুমি আমাকে দেখতে চাও, হ্যাঁ, সে যে গুজে, আরে বাবা তুমি তো আমার ওই রাঙা ঠোঁট তো খুব পছন্দ করতে, খাইতে তো খুব পারো। আমি তো সেদিন দেখলাম। তো যাই হোক, তোমার আশা যেন আল্লাহ পূরণ করে। তুমি চলে আসো বাবা। আর শোনো, অনেক কথাই বলতেছি, আমি রান্না বান্না করি। আর তুমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে কালকে সকালবেলা কিন্তু বাড়িতে উঠে চলে আসবা, বুঝতে পারছো? আচ্ছা রে, তোর ছোট মা আবার আমার দিকে আগায় আসতেছে, ফেরে ফেরে তাকাচ্ছে। তো ঠিক আছে, রাখি, কেউ আবার বুঝে ফেলবে। আমি কালকে এসে তোর সাথে কথা হবে, তুই রেডি হয়ে থাকিস কিন্তু। আচ্ছা জান, আমার সোনা জান পাখি। তো ঠিক আছে, রাখতেছি। ওকে, বাই। তো বন্ধুরা, আমার বাবা আর আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার পরিবারের খেয়াল রাখবে, আর তোমার ছোট্ট শিশুকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো বাবা। হ্যাঁ সাবিনা। শোনো, ওই সাবিনা সাবিনা করে ওইসব তেল তেলে কথা বাদ দাও। তোমার জামার কি ব্যবস্থা করতেছো তাই বলো। কে রে মা, জামাইয়ের আবার কি হলো এই সময়ে? আরে কি হয় না আগে তাই বলো। আমাকে উঠতে বসতে সবসময় খোটা দেয়। তোমরা না বিয়ের আগে বলছিলে যে তোমার জামাইকে সরকারি চাকরি দেবে, কাগজপাতি সবকিছু জমা নিছো, এখন দিচ্ছ না কেন তাই বলো। বাবারে, বলছিলাম যখন হবে একটু ধৈর্য ধরো। এত অস্থির হচ্ছ কেন? আর তুমি এত রাগ করছো কেন? তোমার সঙ্গে কি আমার জামাই খুব খারাপ ব্যবহার করছে? আরে খারাপ আচরণ না করারই বা কি আছে? তোমরা কি তোমাদের কথা দেয়া কথা রাখছো? কখনো রাখোনি। আর উঠতে বসতে এটাই আমাকে খোটা দেয়। তোর বাবা চাকরি দিল না। আর শোনো, আমি নাকি তোমার সংসারে খেয়ে খেয়ে অনেক মোটা ধামড়ি হয়ে গেছি। এই উঠতে বসতে শুধু আমার এই খালি মোটু মোটু করে ডাকে, এসব আমার ভালো লাগে না। বাবারে, জামাই একটু দুষ্টামি করে তোমার সাথে, তুমি বোঝো না কেন? বাবা, এটাকে দুষ্টামি বলে না, এটাকে বলা হয় ফাজলামো। দেখো,
অন্য ছেলেরা বই একটু তাদা মোছা হুষ্ট পায় না চেয়েছে, আর আমি কত সুন্দর নাদুস নুদুস। হ্যাঁ, তোমার জামাই আমাকে নড়াইতেই পারে না, এই জন্যই তোর পছন্দ হয় না। নিজে পারে না সে কথা বলবে না, আমারে ধামদি বলে, মুটু বলে, এই সমস্ত কথা বলে। এই সমস্ত কথা আমার একদম শুনতে ভালো লাগে না। আমি কত সুন্দর মোটা, নাদুস নুদুস, তুমি জানো না? তুমি তো এর আগে, আমি যখন বিয়ের আগে সংসারে ছিলাম, তুমি তো মার উপর রাগ করে যে আমার ঘরে শুয়েছিলে, মনে আছে তোমার সেই রাতের কথা? মনের বলে তো নিজের মেয়েকে একদিন ধরছিলে, করছিলে, মনে আছে? খুব তো সেদিন ইয়া করলে। কি কেমন লাগছিল তোমার? তুমিই বলো। আমি রাগে পড়ে আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম। তোমার ভালো লাগছিল না? আরে বাবা, সেদিন না হয় রাগে অনুরাগের কথা ওটা বাদ দে। সেদিন যা হওয়ার হয়েছিল, ভালো তো লাগছিলই। কারণ তোর মতো মেয়েকে যে তামড়ি বলে মোটু বলে, সেটা একটা বোকা ছেলে। তুই তো একদম কোল ভরা নাদোষ নদোষ রে। তোকে যে ছেলে পাইছে তার তো কপাল খুলে গেছে। আরে আমি তোকে একটা দিন মনের ভুলে ওইটা করে যে কি তৃপ্তি, কতটুকু মজা পেয়েছিলাম, এটা সত্যি আমি খুবই সেদিন খুশি হয়েছিলাম। তো এটা কি আসলে বলা যায় বল? খুবই আমার ভালো লাগছিল। আর কখনো তো এটা কপালে আর মিলবেও না, আমি জানি। মিলবে না মানে? কি জানো তুমি বাবা? হ্যাঁ, বাবা, আমি বলে কি, সত্যি করে বলো তো, তুমি কি আমাকে ওই সেদিনের মতো আবারও চাও? হ্যাঁ? আর বাবা, চাইলেই কি আর পাওয়া যায়? বাবা, তুমি অমন করে কথা বলছো কেন? তার মানে তুমি চাও, তাই না? বাবা, সত্যি করে একটা কথা বলি আজকে তোমাকে, তোমার জামাই জানো একদম পারে না আমার সঙ্গে ঠিকঠাক মতো অ্যাডজাস্টই হতে পারেনি আজ পর্যন্ত। ওই বেটে মানুষ, কোন রকম ভাবে, মানে আমি নাকি ওর কাছে বেশি বড় হয়ে গেছি, মুসলম্বা হয়ে গেছি। আমাকে আলগাইতে পারে না, ঠিকঠাক মতো নড়াইতে পারে না। আমি পাথরের মতো পড়ে থাকি ওইভাবেই। তো যাই হোক, শোনো, ও দিয়ে আর কি আমার হয় না, বুঝতে পারছো? আমি বিশ্বাস করো এই কষ্টের কথা কাউকে শেয়ার করতে পারিনি আজ পর্যন্ত বাবা। তুমি যখন এখনো আমাকে ওই সেদিনের রাতের কথা মনে করে চেয়ে আসছো, এটা তো আর আমি জানি না। তুমি যদি বলো, আমি এখনো তোমাকে সুযোগ দিতে পারি। তুমি এইরকম করে কথা বলছো কেন? আমি না তোমার মেয়ে? তোমার দুঃখ কষ্ট আমি বুঝবো না? তোমার ভালো মন্দ তো অবশ্যই আমার দেখার দায়িত্ব আছে, তাই না? তাহলে সাবিনা, তুই কি সত্যি বলছিস মা? হ্যাঁ বাবা, সত্যি আমি তোমাকে আবারও সুযোগ দেব। কারণ দেখো, আমি তো তোমার সমস্ত কষ্ট শুনছি। আসলে আমার মাও তো এই সময় বুড়ো হয়ে গেছে। সে অসুখালা মানুষ, ঠিকঠাক তো মানে বিছানা থেকে উঠতেই পারে না। দিনের পর দিন তার রোগ শোক এটা সেটা লেগেই থাকে। তো আমি তো আসলে মনে মনে এটা জানি যে আমার বাবা অনেক কষ্টের মধ্যে আছে। তবুও শুধু তুমিই কষ্ট না বাবা। দেখো, তুমি আমার জোয়ান বাবা, জোয়ান বাবার জোয়ান মেয়ে আমি, হ্যাঁ? আর আমার বাবা কষ্ট থাকবে আমি থাকতে, নাকি হয়? শোনো বাবা, আমি তোমাকে বলি কি, যে তুমিও যে একটু কষ্ট আছো, আর আমিও কষ্টের মধ্যে আছি। ওই যে তোমার জামাইয়ের কথা আমি একটু আগে বললাম, যে তোমার জামাইয়ের সঙ্গে আসলে আমার এটা ঠিকঠাক মতো ইয়ে হয় না। ও শুধু ইনকাম করে, এমনি ছেলে ভালো। তবে ওর চাকরির কথা বলছিলে তোমরা, তো ওই যে চাকরিটা দিচ্ছ না, এটা মাঝে মধ্যে আমাকে একটু খোটা দেয়, নানান কথা শুনতে হয়। তবু আমি এটা সহ্য করে আছি। যাই হোক, স্বামী তো বলবেই। তো যাই হোক, এখন তোমার কথায় আসি। তুমি যেহেতু এইটা নিয়ে কষ্টের মধ্যে আছো, আর এইটা আমার কম পড়তেছে, তাহলে কি করবে? তুমি তো আমার সঙ্গে অ্যাডজাস্ট। ওই সেদিনের কথা মনে হলে আমার দ্বারো খুবই তোমার জামাইয়ের সঙ্গে আমি মিলাই, অনেক রাত দিন ব্যবধান বাবা। এই জন্য বলতেছি, তুমি যদি আমাকে এখনো চেয়ে থাকো, তাহলে আমি তো আছি বাবা। আরে, তোমার জামাই ইতিপূর্বে আমি শুনতে পেলাম যে ওই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরির কথাবার্তা হচ্ছে। যদি চলে যায়, তাহলে তো ও বাড়িতে থেকে ডিউটি করতে পারবে না, ও ঢাকাতে থাকবে। ওই মাসে একদিন আসবে। তখন তুমি মানে দারুণ একটা সুযোগ পাবে বাবা। আর এই সুযোগটাকে কাজে লাগাও, তাহলে আমারও হতো, আর তুমিও সুন্দরভাবে সুখী হতে। আমি চাই যে আমি তোমাকে সুখী করি। জানো বাবা, তোমার জন্য আমার খুব মায়া হয়। তুমি আমাকে কত সুন্দর করে আদর যত্নে এত বড় করছো, লালন পালন করছো, কোনোদিন কোনো অভাব আমাকে বুঝতে দাওনি। আর আজকে আমার সমস্ত কিছু হাতে থাকতে কেন আমি তোমাকে সাহায্য করব না? তুমিই বলো। হ্যাঁ, বলার আর কি আছে রে মা? তুমি তো এখন সবই বুঝতেই পারলে আসলে আমি কতটা কষ্টের মধ্যে আছি। আর যখন তুমি আমার মেয়ে, তো আমি তো তোমাকে আমার নিজের সমস্যার কথা বলতে পারি না। কিভাবে বলবো তুমিই বলো? তো তুমি যখন নিজেই আমাকে এটা আজকে নিজ থেকে তোমার কষ্টের কথা বললে, বোঝাইলে, বললে, তো আমি বলি কি, যে যদি তোমার হাতে সুযোগ থাকে আর কি, তাহলে তুমি আমাকে এই সুযোগটা একবার দিও। মানে তাহলে আসলে আরেকটা কথা বলি, মানে ওই
জামাইয়ের আর আমার মধ্যে ব্যবধান কি পাইছো তুমি যে আমারটা তোমার এত ভালো লাগলো? বাবা, তোমার ওই জামাইয়ের ওইটা একদম ছোট, উদি আমার দিন চলে না বাবা, বুঝতে পারছো? এই জন্য আর কি। হ্যাঁ, তোমারটা অনেক মোটা, হাত অনেক বড়, এই জন্য আমার খুবই ভালো লাগে বাবা। এইটা আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমার জানো, সেই রাতের কথা মনে হলে শুধু মনে হয় যে তুমি যদি বাবা না হতে, তাহলে এতদিনে কবে আমি চেয়ে বসতাম। কিন্তু তুমি বাবা বলে আমি লজ্জায় কখনো তোমাকে এই কথা বলতে পারি না। আর আজকে যখন মুখ পুষকে বেড়ে গেল, আর কি করার। তো তুমিও কষ্টের মধ্যে আছো, আমি তোমাকে এত সুন্দর করে, এত সিস্টেমে, এত আইটেমে আমি তোমাকে আদর আপ্যায়ন করবো বাবা। আমি মেয়ে হিসাবে তুমি আমাকে একটু সুযোগ দিও তোমার আপ্যায়ন করার জন্য। দেখো, মা কখনো ইতিপূর্বে তোমাকে এত সুন্দর করে আপ্যায়ন করেনি। তুমি তিত কা দুপুর মানে যেভাবে খুশি, বুঝতে পারছো? হে বাবা, তুমি তো আমাকে এমনি আলগাইতে পারো, মানে আমি তো যত ইয়ে হই, তুমিও তো জন্মানটা কম না। একদম তুমি আমার সঙ্গে অ্যাডজাস্ট বাবা, পারফেক্ট আমার জন্য। আরে তোমার জামাই তো আমাকে মনে করে ইয়ে করতে পারে না, বুঝতে পারছো? মানে ও এমনি ছেলে ভালো খুবই, কিন্তু আসলে আমি তো বুঝি এটা যে ওর সঙ্গে আমার উচ্চতার অ্যাডজাস্ট হয় নাই, জানো বাবা। আরেকটা কথা বলি, ও আমাকে বিকেল হলে আমি বলি কি যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, কোথাও বেড়াইতে নিয়ে যাও, ও আমাকে বলে কি যে তোমাকে নিয়ে গেলে মানুষ বলবে যে কিরে এটা কি তোর দাদি নাকি। এটা শুনে আমার হাসি পায় খুব। মানে ওর সে আমি হাত হাত লম্বা, তাহলে ও আমাকে বলে যে আমার সঙ্গে তোমার অ্যাডজাস্ট হয় না, আমি তোমার কাজ কাঁধ অব্দি হই, তো গলা অব্দি হই। এই জন্য তোমার সঙ্গে আমার আসলে বা মানুষ হলে বেড়ানোর মতো অবস্থা নাই, তুমি বাড়িতেই থাকো। এই জন্য জানো, আমাকে কোথাও বেড়াইতেও নেয় না। তো তুমি তো যেমন বাবা তেমন আমি মেয়ে, বোঝো না? এই জন্য তোমার সঙ্গে আমার সবকিছুতে মানে অ্যাডজাস্ট, খাপে খাপ মিলে যায়। আর এই জন্য তোমাকে আমি ভুলতে পারতেছি না। তোমার ওইটা যে এত সুন্দর, আমি একদিনে বুঝতে পারছি। সেদিন দেখলে না, চুপ করে আমি ছিলাম, চুপ করে তোমার আচরণে মজা নিলাম আমি, হ্যাঁ। আর ওইটাই মনে মনে ভাবতেছিলাম, তো সুযোগ যখন আবার আসছে, এখন যে আমার কি খুশি লাগতেছে জানো, মনে হচ্ছে আজকেই তোমার কাছে চলে যায়। আর শোনো বাবা, তুমি খুব দ্রুত আমাকে এখান থেকে নিয়ে যাও, 2-4 দিন তোমাদের ওখানে যে বেড়ে আসি। কতদিন আসছি এখানে, তুমিও আসো না, একটা ফোনও দেও না। আজকে একটু রাগে পরে ফোনটা দিছি, তোমার জামাই আমাকে ওইভাবে রাগিয়ে নিয়েছে, মানে চাকরির কথা বলে কোটা দেয়, মোটু বলে, এই জন্য তোমাকে ফোন করছি। যাই হোক, তুমি খুব শীঘ্রই একটু এসে তোমাদের বাড়িতে নাও, 2-4 দিন বেড়ায় আসি। আর যদি বাড়িতে যাই সুযোগ পায়, তাহলে তো ওখানেই দিব বাবা, বোঝো না? আমি এই জন্য বলতেছি। হ্যাঁ, আমার আব্বু একটু বোঝে না, বোকা বাবু। শোনো, আর তোমার জামাই বাইরে গেলে তখন তো আর কোনো কিছুই লাগবে না, তুমি আমাদের এখানে থাকবে, খাবে, আর দিন রাত চলবে, বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ রে সাবিনা, আরে বাবা এইরকম হলে তো ভালোই হয়। দেখ না, আমারও খুব দরকার। আসলে আমি এইরকম সমস্যার মধ্যে আছি, তুই যে এটা বুঝতে পারছিস, তোকে অনেক ধন্যবাদ রে। কারণ আমি অনেক দিন এইভাবে অনাহারে আছি, তুই তো জানিস তোর মায়ের অবস্থাটা। আসলে তোর মায়ের শরীরটা তো খুব একটা ভালো না রে বাবা। তোকে আমি 2-4 দিনের মধ্যে আমাদের বাড়িতে নিয়ে আসবো। সত্যি বাবা? সত্যি আসছো তুমি? বাবা, হাত দেরি করো না। জানো, তোমার সঙ্গে ফ্রি মাইন্ডে কথা বলতে পেরে আমার যে কতটা আনন্দ হচ্ছে। এদিকে তোমাকে রাজি খুশি করাতে পারে, আবার যে এদিকে কি হচ্ছে, হুম। আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমার ওদিকে একদম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তাড়াতাড়ি এসে আমাকে নিয়ে যাও। আর শোনো, একদম লজ্জা পাবে না, তুমি সোজা 2-3 দিনের মধ্যে আমার বাড়িতে চলে আসবে। আর তোমার জামাইও থাকতে থাকতে আসো, তাহলে তাকে বলে আমাকে নিয়ে যাও। হ্যাঁ রে সাবিনা, আসলে জামাইয়ের সামনে যাইতেই তো আমার লজ্জা হচ্ছে রে। কারণ জামাইকে প্রতিশ্রুতি দিছিলাম যে চাকরি দেব, কিন্তু তাকে তো আর ওই চাকরি দিতে পারি নাই। একটু দেরি হচ্ছে, চাকরি তো হাতের মোয়া না যে চাইলেই হয়। এখন কাগজপাতি জমা দিয়ে রাখছি, উপর মহলে কথা বলার দরকার বলে রাখছি। হবে, একদিন হবে। তবে একটু দেরি হচ্ছে এই আর কি। ততদিন জামাই প্রাইভেট কোম্পানিতে চাকরি বাকরি করতে থাকুক, তারপরে যা হয় হবে। আর যদি কোনো কিছু না জোটে, প্রয়োজনে জামাইকে টাকা পয়সা দিয়ে বিদেশ পাঠিয়ে দেব। তাহলে তো তখন তুই একা হয়ে যাবি, আর তখন তোর আর আমার খুব ভালো হবে, তাই না রে? হ্যাঁ। হ্যাঁ, এই তো বাবা, রাইট আইডিয়া, ঠিক বলছো তুমি। যদি কোথাও চাকরি না জোটে, তাহলে টাকা পয়সা দিয়ে তোমার জামাইকে বিদেশ পাঠিয়ে দাও, তাহলে তো তোমার আর আমার একদম ক্লিয়ার। হ্যাঁ।
এই বুদ্ধিটা তো আমার মাথার মধ্যে আসে নাই। তাহলে এটা কিন্তু শেষ কথা বাবা, যে চাকরি বাকরি না হলে তখন তোমার জামাইকে তুমি বিদেশ পাঠিয়ে দেবে, কিন্তু এইটাই কথা ফাইনাল। তাহলে জানো, তোমাকে আমি একদম হাতের কাছে সবসময় পাইতাম আর আমার খুব ভালো হতো। জানো, তোমার সাথে এটা করতে আমার যে কি মন চাইছে আর কি যে ভালো লাগে। তুমি এত সুন্দর করে ওটা দাও না, আমার খুবই ভালো লাগে বাবা। জানো, এই জন্য বলতেছি তোমাকে, আমি মেয়ে হয়ে যদি একটু আদর করতে পারি, আপ্যায়ন করতে পারি ঠিকঠাক মতো, দেখো না তুমি আমার গোলাপি ঠোঁটের দিকে কেমন ভাবে ফেল করে তাকায় থাকো। ওইটা দেখে আমার শুধু মুচকি হাসি দিতে ইচ্ছে করে, যে কেমন বাবা আমার মেয়েকে মনে হয় কোনোদিন দেখেই থাকে না। হ্যাঁ, কিভাবে তুমি তাকিয়ে থাকো। আমি জানি তোমার মধ্যে অনেক মানে অনাহারে ভাব, ক্ষুধা ভাব, এটা আমি বুঝতে পারি বাবা। আমি তোমাকে যেন সুন্দরভাবে সেবা যত্ন করতে পারি। তো ঠিক আছে বাবা, আসলে ওর আসার সময় হয়ে যাচ্ছে। আর মা কোথায়, মা কেমন আছে? মায়ের সামনে কথা বলছো না তো, না বাইরে আছো? না রে সাবিনা, আমি কি এতটাই পাগল যে তোর সঙ্গে আসলে এই সমস্ত কথা তোর মায়ের সামনে বলবো? ওকে বাবা, তাহলে তো আমার ভালো বাবা, বাবার মাথায় অনেক বুদ্ধি আছে। তো ঠিক আছে বাবা, ওর আসার টাইম হয়ে যাচ্ছে, রাখি এখন, ফ্রি হলে আবার পরে ফোন দেবো। ঠিক আছে, তো রেখে দাও। তো বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি কিন্তু। ততক্ষণে সবাই নিজের যত্ন নেবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো বন্ধুরা, আমার বান্ধবীর জন্মদিন অনুষ্ঠানে আমার বান্ধবীর বাবার সঙ্গে আমার ওই বাড়িতে অনুষ্ঠানের ভিড়ে সেদিন রাতে কি ঘটেছিল, এটাই আজকে আপনাদের শেয়ার করব। আর এই গল্পটি আপনারা যদি সম্পূর্ণ না শোনেন তাহলে একদম মজা পাবেন না। তাই আমি আপনাদের বলবো যে এই গল্পটা সম্পূর্ণ শুনুন এবং দারুণভাবে মজা নিন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমার বান্ধবীর বাবা আমার সঙ্গে সেদিন রাত্রে কি কি করেছিল এটা আজকে আপনাদের শোনাবো। তো শুরু করা যাক আমার সেই গল্পটি। বন্ধুরা, আমার নাম শিলা আর আমার বান্ধবীর নাম রত্না। তো রত্না আমাকে ফোন করে বলল যে, বান্ধবী, আমার তো জন্মদিন, তো তোমাকে দাওয়াত দিলাম, তুমি আমার বাড়িতে আসবা এবং 3টা দিন থাকতে হবে। আর 2টা দিন আগেই আমার বাড়িতে চলে আসো। আমার বাড়িতে আমার বাবা বড় রকম একটা অ্যারেঞ্জমেন্ট করছে, তো অনেক লোকজনকে দাওয়াত করছে, তারা আসবে। আর এই খুশিতে তুমি যেহেতু আমার একদম কাছের বান্ধবী, আমার পাশেই তোমাকে থাকতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে, তুমি তো আমার কাছের বান্ধবী, আর তুমি যখন এত করে বলছো, আমি না থেকে কি পারি? তাই বন্ধুরা, আমি 2 দিন আগে আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম। তো যাওয়ার পরে আমার বান্ধবী সঙ্গে যাই হোক অনেক খুশি খাসা ভাবে থাকতে লাগলাম, তাকে সাজায় গুজে তার বাড়িতে মানে নানান রকম ভাবে গান বাজনা হয়ে উল্লাস, নানান রকম কিছু হচ্ছিল, আনন্দ উল্লাস। তো যেদিন আমার বান্ধবীর জন্মদিন, ঠিক সেই দিন বাড়িতে অনেক দামি দামি মেহমান, অনেক তার সোসাইটির লোকজন সব কিছু আসে, বাড়িতে অনেক ভিড়, খাওয়া দাওয়ার আলোড়ন ভিড়, তো নাচা গানা কত রকম কিছু হচ্ছে। তো এই ভিড়ে তো আমার বান্ধবীর যে বাবা, উনি একদম মানে মনেই হয় না যে আসলে ওর এটা মেয়ে, মানে ওনার বাবাকে একদম ইয়াং দেখতে লাগে। হ্যাঁ, উনি একটা কোম্পানিতে চাকরি করে, বেশ হাই সোসাইটির মনে হয়। তো আমাকে দেখে সে বলে যে আমরা আমার মেয়ে আর আমি আসলে বন্ধু বান্ধবের মতো সম্পর্ক, যদিও আমি বাবা, কিন্তু তুমি যখন ওর বান্ধবী, তুমিও আমার বান্ধবীর মতো। আমি আর কথাটা শুনে একটু হেসে দিলাম যে, হে আঙ্কেল, আপনি এটা কি বলছেন? এ মানে বাবা মেয়ে বন্ধু বান্ধবের মতো সম্পর্ক হয়? তখন উনি বলল যে হ্যাঁ, হবে না কেন? আমার মেয়ের সঙ্গে তো আমি খুব ফ্রি মাইন্ডেই কথা বলি, সে আমাকে অনেক কিছু শেয়ার করে, তোমার কথাও ইতিপূর্বে বলছে। তুমি যেহেতু আমার মেয়ের বান্ধবী, তো তুমি আজকে থেকে আমারও বান্ধবী, মানে মেয়ে আমার বান্ধবীর সামনেই যেন সেই কথা আমাকে বলে ফেললো। তা আমি অবাক যে কি ব্যাপার, আসলে আজকাল যুগের বাবারাও মেয়ের সঙ্গে বন্ধুত্ব করে, মানে ফ্রি মাইন্ডে কথা বলতে চায়। তো যাই হোক, আমি হেসেই উড়ে দিলাম।
তারপরে খাওয়া দাওয়া শেষে ওই বাড়ি থেকে লোকজন যখন নেমে গেল আস্তে আস্তে, সবাই চলে গেল, বাড়িটা ফাঁকা হয়ে গেল। তো আমাকে বলতেছে যে মেয়ের অনুষ্ঠানে আসলে সবাই আনন্দ উল্লাস করলো, আমি তো সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে অনেক ভিড়ে পড়ে গেলাম। তো আজকে তোমার আমার আর আমার মেয়ের ডান্স হবে। আমি বলছিলাম যে আপনার সঙ্গে নাচবো, তা কি করে হয়, এটা কি কেমন কথা? তখন উনি বলে যে না রে বাবা, তুমি তো আমি তো আর আমার মেয়ে, এ তো বাইরের কেউ না। আর তোমার চাচিকে বলে তাকেও সঙ্গে নেব, আমরা এক এক ফ্যামিলির মতো আমরা নাচানাচি করবো বাড়িতে, একটু উল্লাস করব। তো আমি বললাম যে ঠিক আছে, কখন করবেন এটা? তখন আমার বান্ধবীর বাবা বলতেছে যে সবাই মেহমান যখন চলে যাবে আমরা রুমের মধ্যে গান বাজনা দিয়ে একটু উল্লাস করব, তোমার কি কোনো আপত্তি আছে বাবা? আমি বললাম যে না, আমার কোনো আপত্তি নেই, যেহেতু আপনার মেয়ে তো আমার সঙ্গে থাকবে, যেহেতু আর আমি একা না, আপত্তি কোথায়? তখন উনি হেসে দিয়ে বললো যে ঠিক আছে, তাই হবে। তো বাড়ির থেকে যখন লোকজন সবাই চলে গেল, মানে বাড়িটা ফাঁকা হয়ে গেল, এক পরিবারের লোক যখন, ওরে ফ্যামিলিতে ওরাই তখন থাকলো। তো ভিতরে রুমে সেটে গান বাজিয়ে মানে বেশ আনন্দ উল্লাস, আমার হাত হাত ধরে নিয়ে এসে বলতেছে তুমি তো লজ্জা পাচ্ছ রে বাবা, আসো। তাই বলে যাই হোক, উনি না ভালোই ডান্স করতে পারেন, নাচতে লাগলো, খুব রসিকতা মানুষ উনি, ফ্রি মাইন্ডের মানুষ, নাচতে লাগলো। আমিও ওনার হাত ধরে যাই হোক, তো আমি আমার বান্ধবীকে টান দিয়ে ধরে নিয়ে এসে নাচাতে শুরু করলাম। ওই পাশাপাশি ওর মা এসে, মানে আমরা এক ফ্যামিলির মতো সবাই যে যার মতো যে যতটুকু পারি নাচতে থাকলাম। তো তারপরে আমি আমার বান্ধবীর বাবার সঙ্গে অনেকটা ফ্রি হয়ে গেলাম। তো এতটাই ফ্রি, মানে তার মুখে যেন কোনো কিছু আটকাই না, সে আমাকে একা পাইলে কোনো কিছু বলে ওঠে যে এটা না ওটা, আসলে যেটা আপনাকে আপনাদের মানে বলাই আমার মুখে আসছে না, সবই বলতে শুরু করলো। তা আমি ক্রমেই কেমন যেন একটু লজ্জা পাচ্ছিলাম। তারপরেও আমার বান্ধবীর বাবা এত হ্যান্ডসাম দেখতে, মার্শাল্লাহ খুব সুন্দর একটা ছেলে, খুবই হ্যান্ডসাম, মনেই হয় না যে আমার বান্ধবী ওনার মেয়ে, মানে ওনারই বিয়ে হয়নি এরকম মনে হতো। তারপরে আমাকে বলতেছে যে বাবা শোনো, আজকে তোমাদের আমি রূপকথার গল্প শোনাবো, তুমি আর আমার মেয়ে আর আমি, আমরা আজকে এক খাটের উপরে শুব, আর তোমার চাচিমা তার রুমে থাকবে। তা আমি বললাম তো ঠিক আছে, সমস্যা কোথায়, থাকবেন। এটা হেসে আসলে আমি এবং ক্রোজামদের ঠাট্টা করে হয়তো সে বলছে, কিন্তু রাতের বেলায় যখন রাত 12টা বাজলো, তখন দেখি ওনার খাটে আমাকে ডাকতেছে, তার মেয়েকে ডাকতেছে। তো আমি এক পর্যায়ে আগেই শুয়ে, মানে ক্লান্ত বোধ মনে হচ্ছিল নিজেকে, আমি ওই খাটের পাশ শুয়ে পড়ছি। পরে উনিও আমার পাশে শুয়ে যাই হোক ফ্রি মাইন্ডে নানান কথা শোনাচ্ছিল। তো আমি একটু তাজা মোটা হুষ্টপুষ্ট, মানে লম্বা চওড়া, খুব ফেগারালা মেয়ে আমি। তো ফ্যানটা ছেড়ে দিয়ে আমি যখন শুয়েছি, তো উনিও এসে পাশে, কখন যে শুয়েছে আমি জানি না, আমি ক্লান্ত, অল্প অল্প একটু ঘুমের ভাবে ঘুমিয়ে পড়ছি। তো আমার বান্ধবীটা, মানে ওর মা ওকে ডেকে নিয়ে যায় ওই রুমে, কথা বলতে বলতে ওরা মা মেয়ে ওই ঘরে পাশের ঘরে শুয়ে পড়ছে। এখন বাতিটাও নেভানো, আসলে শুয়েই পড়ছি, আসলে খেয়াল করে নেই যে এই ঘরে, আমি ভাবছি যে আমার বান্ধবী আমার পাশে শুয়ে আছে। এখন অনেক রাত্রে, তো উনি যাই হোক আমাকে উম, ঘরের মধ্যে অন্ধকার ডেকে বলতেছে যে আহ, তুমি কি জেগে আছো না ঘুমাইছো? তো আমি উঠছি, উঠি কি ব্যাপার, পুরুষ মানুষের কণ্ঠ। তখনই উঠে বললাম যে কি ব্যাপার আঙ্কেল, আপনি এখানে? তো উনি বলতেছে চুপ করে থাকো, তাতে কি হয়েছে, তোমার কাকিমা আর তোমার বান্ধবী ওই রুমে, পাশের রুমে, ওরা আসলে ক্লান্ত, সবাই যে যার মতো যেখানে সুযোগ পাইছে ঘুমিয়ে পড়ছে, এটা ফ্রি মাইন্ডের বাড়ি বাবা, আমি এখানে আছি, তোমার কি কোনো সমস্যা? তা আমি কাজ মুছিয়ে বললাম যে না, ঠিক তা না, আচ্ছা ঠিক আছে ঘুমান। তো মাঝখানে আমি কোল বালিশটা দিয়ে আসলে একটু জায়গাটা সেপারেট করে নিলাম। কিন্তু কিছুক্ষণ পরে উনি বলতেছে যে কোল বালিশ কেন বাবা, আমার এই সমস্ত পাশে থাকলে ভালো লাগে না। তাই বলে উনি অনেক রাত্রে যাই হোক আমার দিকে একটু আগে আসলে এসে আমাকে বলতেছে যে কানের করে ফিস ফিস করে যে তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথা রাখবা? তখন আমি বললাম যে কি বলবেন? হ্যাঁ বলেন শুনি। যে বলতেছে দেখো, শুধু যখন একটা আসছে রাতের বেলা, আর অনুষ্ঠান বাড়িতে মনের মধ্যে অনেক উৎফুল্ল, আমার অনেক আনন্দ বইছে, আর তুমিও তো ভালোই নাচতে পারো, তোমাকে দেখে তো আমার ভীষণ পছন্দ হয়েছে, যদিও তুমি আমার মেয়ের বান্ধবী আর আমারও বান্ধবী, আমরা তো ফ্রি মাইন্ডে চলি।
যে একটা প্রস্তাব দিই তোমাকে, তুমি কি রাখবা? তাই বললাম যে হ্যাঁ রাখবো না কেন, বলেন। তখন বলতেছে, ক্রমে সে যেন আমার দিকে আগে আসে, মানে আমাকে হাত দিয়ে তার দিকে টানে। তা আমি কেমন যেন মানে খুব বিরক্ত মনে হলো। আবার ভাবতেছি যে কি ব্যাপার এটা আসলে আমার, আমি না হয় তার সঙ্গে এইভাবে ঠিক আছে, কিন্তু বান্ধবী এটা দেখলে কি মনে করবে যে আমার বাবার সঙ্গে মানে আমি এটা করতেছি, ও এটা ভাববে না? তো এটা ভাবতে ভাবতে যাই হোক আমি কেমন যেন একটু সিটকি হয়ে চুপ করে আছি। তো ক্রমে সে আমার দিকে আর কথা বলে আর আমার দিকে আগায় আসতেছে আর বলতেছে যে দেখো, তো হয়ে যাক না, তোমার কি কোনো আপত্তি আছে? তা আমি বললাম যে কি হবে? আমাকে বলছে তুমি বোঝো না। তো আমি তো আসলে বুঝতে পারলাম যে একটা ছেলে মানুষ কাছে থাকলে আর রাত্রে একটা মেয়েকে একা পেলে তার মনের মধ্যে কেমনটা আসলে মন মানসিকতা পরিবর্তন হবেই। যদিও সে আমার আঙ্কেল বান্ধবীর বাবা, কিন্তু তার তো ওই সময় ওইটা খেয়াল নেই। তো যাই হোক সে, আমি খুবই জোরাজুরি বললাম যে না না, এটা আসলে সম্ভব না, দেখেন আপনি আমার আঙ্কেল হন সম্পর্কে। তো আমাকে উনি বলে যে বাদ দাও তো এইসব। আর আমার মেয়ে ওইটা বুঝবি না, ওরা ক্লান্ত শরীর, সারাদিন ঘোরাঘুরি, অনুষ্ঠান বাড়িতে অনেক কিছু মেহমানদারি করছে, তারাও মা মেয়ে খুবই ক্লান্ত, ওরা ওই রুমে ঘুমিয়ে পড়ছে। নাও না প্লিজ, এরকম করো কেন? তো আমি তখন বললাম যে রাগ করে বললাম যে আচ্ছা তাহলে আপনি দরজাটা লাগাই দিয়ে আসেন। তখন উনি উঠে যায়, দরজাটা আওসানা ছিল, লাগাই দিয়ে আসলো, দরজা সিট কিনে আটকাই দিয়ে বলতেছে যে ঠিক আছে। তো যাই হোক উনি আমাকে ওই রাতের মধ্যে মানে উনি মনে হচ্ছে জীবনে এরকম কিছু দেখেইনি, কখনোই দেখেনি। আমার কাছে এটা মনে হচ্ছিল মানে পাগলের মতো উনি আমার সঙ্গে আচরণ করতেছিল অনেক সময় ধরে আমার সঙ্গে। যাই হোক রাত্রে 2-3 বার থাকলো। সকাল হতে হতে মানে আমারও খুব তার বিষয়টা ভালোই লাগলো, খুবই ভালো। মানে উনি তো আসলে খুবই ইয়াং মানুষ, হ্যাঁ বোঝাই যায় না যে ওনার বয়স আছে বা ওনার এত বড় একটা মেয়ে আছে। দারুণ ভাবে আমাকে বলতেছে যে দেখো, তুমি কিন্তু মাঝে প্রত্যেক সপ্তাহে আমার মেয়ের সঙ্গে আমার বাড়িতে আসবে। আর তুমি আসলে পারে আমি যখন আমার মেয়ের একটা ড্রেস কিনে দেবো, তোমারও কিন্তু ওইভাবে ওই সাথেই আমি ড্রেস কিনে দেবো। আর যখন যেটা লাগবে তুমি আমাকে বলবে, কিন্তু তুমি আমার বাড়িতে আসবে, তা না হলে কিন্তু আমি তোমার বাড়িতে চলে যাবো। উনি হাসতে হাসতে এই কথা বলতেছেন। আমি বললাম যে দেখেন, আপনার সুযোগে সদ্ব্যবহার করছেন তাই বলে কি আর প্রতিদিন সম্ভব? আর এটা কখনো মেনে নেওয়ার না, যেহেতু আপনার মেয়ে আমার বান্ধবী। আর সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে এইটা আজকে যা করলেন, এটা যদি আপনার মেয়ে কখনো এটা বুঝতে পারে বা জানতে পারে, তাহলে কি আপনার মেয়ের সঙ্গে আমার সম্পর্ক থাকবে? আপনিই বলেন। তখন আঙ্কেল বলতেছে যে না না, সে বুঝবে কেন? তার সঙ্গে তুমি চলাফেরা চলে, কখনো যদি সুযোগ হয় আবার না হয় এরকম হবে। তো আমার আসলে খুব ভালো লাগলো বন্ধুরা, মানে কখনো আমিও যেন এরকম মানে সুখ শান্তি পাইনি। আমার বান্ধবীর বাবা সেদিনকে যেভাবে আমার সঙ্গে মানে 2-3 বার যাই হোক এভাবে সুন্দরভাবে একটা আচরণ করলো, আমার খুবই ভালো লাগলো। এত সুন্দর করে উনি করে, মানে আমি কখনো এরকম পাইনি, এত ভালো লাগা জিনিসটা বুঝিনি। তারপরে আমিও তাকে একদিন দাওয়াত করলাম। মানে সেদিন এমন একটা অবস্থান যে আমি বললাম যে আঙ্কেল, আমার বাড়িটা তো ফাঁকা, আমার আব্বা মা তারা এক জায়গায় বেড়াইতে গেছে, আমার ছোট একটা ভাই আছে আর আমি আছি, কিন্তু আমি বাড়িতে আপনাকে আসলে আমার এখানে পয়সাটা দেবো যে আপনি আমার বান্ধবীর বাবা, কিন্তু আপনার মেয়ে যেন না জানে। মানে আমার কেন যেন একটা লোভ হয়ে গেছিল, যে আমার মনে হচ্ছিল আর একটা বার যদি তার সঙ্গে সাক্ষাৎ হতো বা এরকম হতো, খুবই মন চাচ্ছিল। তারপরে সুযোগটা যখন আসলো তাকে আবার ফোন করে ডাকলাম। সেদিন সারা দুজন মানে আমার ছোট ভাইটাকে খাওয়া দাওয়া করে সে লেখাপড়া করে ঘুমায় পড়লো। তারপরে ফ্রি আমার রুমে আমার বান্ধবীর বাবা আর আমি, সে কি যে মানে আমরা নাচানাচি আনন্দ করছিলাম, মানে সারা রাত আমাদের দুজনের দারুণ ভাবে ওটা চলছিল, খুবই সুন্দর ভাবে। তো আমার তখন মনে হলো যে উনি যদি আমার বান্ধবীর বাবা না হতো, তাহলে আমি ঠিক ওনাকে আমি কেড়ে নিতাম, মানে আমার করে নিতাম সারা জীবনের জন্য। আমার খুবই ভালো লাগতো। তো আমার যতদিন বিয়ে শাদী হলো না, আমি লেখাপড়া কলেজে করতেছিলাম, তো এতদিন আমি মাঝে মধ্যেই ওই আঙ্কেলকে ডেকে নিয়ে এসে আমি যখনই সুযোগ পেতাম, বাড়িটা ফাঁকা থাকতো, তখনই আমার মতো আমি আমার স্বার্থটা হাসিল করে নিতাম। আমার খুবই ভালো লাগতো, খুবই খুবই, যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আর উনিও খুব আনন্দের সাথে থাকতে লাগলো। তো উনি আমাকে বলে যে বাবারে শোনো, যেহেতু আমার মেয়ে তোমার বান্ধবী, খুব কাছের বান্ধবী,
আর আমার আর তোমার এক জায়গা হওয়ার মতো তো একটা চান্স আছে, এটা মানুষ বুঝবে না বাবা। যতদিন পর বিয়ে শাদী না হয় না, আমরা এভাবে চলতে থাকি। আর বিয়ে শাদী হয়ে গেলে তখনকার হিসেবটা আলাদা। তো বন্ধুরা, এভাবেই কিছুটা দিন তার সঙ্গে আমার চলছিল। তো বন্ধুরা, আমার এই গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র মজা পেয়ে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওতে একটা লাইক দেন, আর শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন। আর হ্যাঁ বন্ধুরা, ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আসছি আবার সুন্দর গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যাঁ রে বৌমা, তোমার শাশুড়ি কি গেছে বাড়ির থেকে? তোমার শাশুড়ির যে আজকে যাওয়ার কথা ছিল তার মেয়ের বাড়িতে। আবার মা তো গেছে, সে তো আপনি বাসার থেকে বের হওয়ার আধা ঘন্টা পরেই সে আমাকে বললো যে তার মেয়ের বাড়ি নাকি বেড়াইতে যাবে। তাই তো সে চলে গেল। তো কয়দিন থাকবে আমার শাশুড়ি? আমারও তো কিছু বলে গেল না। বৌমা, আমারে তো সে বললো যে 1 সপ্তাহ নাকি থাকবে বড় মেয়ের বাড়িতে, বুঝছো তো? গেছে ভালোই হয়েছে। এত বাড়িতে ঝঞ্ঝাট আর গ্যাঞ্জাম করে সবসময় আমার সাথে এই কথা ও কথা নিয়ে বাদাবাদি করে, আর ভালো লাগে না, বুঝছো বাবা? গেছে ভালো হয়েছে। তে শোনো, আমি তো একটু শহরে এসি, তো তোমার জন্য কি কিছু কিনে নিয়ে আসবো? আব্বা, আপনার বেটার বউ আমি। আমার জন্য আপনি যা খুশি তা কিনে নিয়ে আসেন। আমি কি আপনারে নিষেধ করছি? নিয়ে আসেন, কি নিয়ে আসবেন? আরে এত খাওয়াইতে চাচ্ছেন কেন আব্বা? মানে আপনি আজ কদিন হলো দেখছি খুব উঠে পড়ে লাগছেন আমারে সন্তুষ্ট করার জন্য। কি ঘটনাটা কি? হুম? বাবা রে, বোঝো না, আমি তো তোমারে অনেক ভালো পাই, বুঝছো তো? তোমারে খালি বেশি বেশি করে খাওয়াইতে মন চাই। আমার মনে হয় যে আমি তোমারে বেশি করে কি এত খাওয়াই এত যত্ন করলে তুমি আমার কথা রাখবা, বুঝছো? এই জন্যই আর কি, তাছাড়া কিছু না। আমার খালি মনেই চাই যে নতুন নতুন কিছু তোমারে কিনে দিই। আর আমার কথা মতো চললে তো তোমারে আগেও বলছি যে আমার সয় সম্পত্তি যা আছে তোমার নামে সব লিখে দেবো, বুঝছো বাবা? আর এই জন্য বলতেছি, তুমি আমার কথা মতো একটু শুনে চলবা। আমার এখন শেষ কাল, বোঝো নাই তো? তোমার কাছে এমন কি দাবে শোভা? বোঝো না ব্যাপারটা আমি কি বলতে চাই? আব্বা, এই শাশুড়ি বাড়িতে যেই বের হয়েছে বড় মেয়ের বাড়ি গেছে, আর আপনার মনের মধ্যে এরকম ভীমরতি ধরছে না? আবার শুরু হয়েছে, তাই না? কি বলতে চান আপনি আব্বা? আমারে এত রাজি খুশি করাবেন, আমার নামে সম্পত্তি লিখে দিবেন, অথচ আপনার মনের মতলবটা কি? মানে এত খুশি করতে চান কেন আমারে? কি চান আমার কাছে? আর আপনি বা কি এত পারবেন বলেন? আমারে কি করতে পারবেন আপনি? হুম? মানে কি আমি কি আপনার জন্য কি করব? এইটুকে বলুন তো দেখি। আপনার মনের এত আশা ক্ষোভ, বলেন। বাবা রে, তোমার শাশুড়ি যতক্ষণ বাড়ির মধ্যে থাকে তখন তো আমি তোমার দিকে ভালো করে এক এক নজর তাকাইতেই পারি না, বুঝছো? সে কি জন্যে যেন আমারে মানে ফলো করে, আমার মুখে থেকে চায়, কেতর কেতর করে। সে যখন তার বড় মেয়ের বাড়িতে আজকে গেছে, তো বাড়ি তো ফাঁকা, বুঝছো? এখন আমি তোমারে যে কথা বলতে চাই, তুমি আমার পুতের বউ, আর তোমারে যে কথাটা আমি বলতে চাই, বারবার বোঝাইতে চাই, আমি আসলে তোমার শাশুড়ির কারণে সুযোগ পাই না, বুঝছো? এই জন্যে বলছিলাম আর কি, তেমন কিছু না। মানে তোমার মুখখানা একটু তাকায় দেখতে ইচ্ছা পরে। আমি তোমার খুব ভালো জানি, ভালো পাই, খুব ভালো লাগে, বুঝছো? তোমার পাশে বসে দুইটা রসের কথা বলতে পারলে আমার একটু আরাম লাগে। তাছাড়া এই বয়সে তোমারে আর আমি কি করব বলো? তারপরও যদি তুমি আমার কথা মতো চলো রে বাবা, তাহলে তো বুঝবো এই ব্যাপারটা। মানে আমি তো কোনো কিছুতে তোমাকে দিতে কমতি রাখবো না, বুঝছো? এই আর কি, তাছাড়া কি রে বাবা? মানে আমার খালি ইচ্ছে করে তোমারে নতুন নতুন কোনো কিছু কিনিয়ে সাজাইতে। তোমারে কোনো কিছু করতে দিতে মন চায় না, বেশি কাজকর্ম করতে দিতে মন চায় না।
তোমার শাশুড়ি তো তোমারে সারাক্ষণ এটা করো, ওইটা করো, এটা হলো না কে, ওইটা হচ্ছে না কে, এই যে নানান রকম পেশাল পারে। আর আমার কাছে মনে হয় কি জানো, যে এত সুন্দর বৌমারে দিয়ে মানে সে এত কিছু করাইতেছে আমার খুব কষ্ট লাগে জানো, কারণ আমি তোমাদের অনেক ভালো পাই। তো এই জন্যে বললি কি যে তোমার কাছাকাছি থাকতে চাই আমি, বুঝছো? একটু সুযোগ যদি দেওয়া আর কি, তাছাড়া কিছু না, বুঝছো? তাই আব্বা, আপনি আমার কাছাকাছি থাকবেন? আচ্ছা, বেশ ভালো কথা। আপনারা আমি সুযোগ দিলাম, আপনি আমার কাছাকাছি আজকে বাড়ি আসেন, থাকবেন, বসবেন, দুটো ভালো মন্দ কথা বলবেন, আমার হাতের চা খাবেন, আরো অনেক গল্প গুজব করবেন। সমস্যা কোথায়? এখানে আর আপত্তি করবো কেন আমি? কিন্তু সেদিন যে আমার জন্য এই যে এইসব রং বেরঙের মানে টেপ এইসব কিনে 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 কেটে নিয়ে আসলেন, তো এইগুলো কি শ্বশুর হয়ে বৌমার এগুলো কি কেউ কিনে দেয়? তাও তো আমি মেনে নিয়েছি, গোপন রাখছি, যেন আমার শাশুড়ি যেন না বুঝতে পারে। তো আপনি কিন্তু দিন দিন বেশি বাড়াবাড়ি করছেন, মানে বেশি কিছু আবার আমার কাছে দাবির শোভা করেন না। আমার একলা পায়ে তাইলে আবার কিন্তু রাখা সম্ভব হবে না, বুঝছেন আব্বা? এরকম কোনো কথা বলেন না আপনি, বুঝতে পারছেন? মানে আমার আবার ভয় হয়, বোঝেন তো? আপনি শ্বশুর হয়ে আমার কাছে এত কিছু দাবি করবেন কেন? বেশি গভীরে যাবেন না, বুঝছেন? এটা আছে আমার কথা। তাছাড়া আমি আপনার পুতের বউ, আপনি আমার কাছ থেকে তাছাড়া যা আশা করবেন আমি তাই দেব। কিন্তু বেশি কিছু আমি আপনার কাছ থেকে আশা করি না, বুঝতে পারিছেন? এরকম যেন না হয় আবার। তা নিয়ে আসেন, কি নিয়ে আসবেন আমার জন্য? একটু ভালো মন্দ খাবার আনেন তো দেখি, খাবো নে। আর আপনিও বাড়ি আসেন, তারপরে পানি উঠাই আপনারা গোসল করাই দেবো নে। তারপরে আপনার সেবা যত্ন করতে পারলে তো আমারই আরো ভালো, তাই না আব্বা? তা আসেন। শোনো বৌমা, আমি কিন্তু আজকে ওই আলাদা রুমে ঘুমাবো না। আজকে আমরা এক পরিবার, বুঝছো? তুমি, আমি আর ছোট বাবুটা আজকে এক রুমে না হয় ঘুমাবো, অনেক গল্প গুজব পড়বো নে। সমস্যা কোথায়? নাকি তোমার কি কোনো আপত্তি আছে? হুম, আপত্তি করো না বাবারে। আমি বড় কালে আর তোমারে কি বলবো, কি বা এমন পড়বো? একটু পাশাপাশি থাকলে গল্পে গল্পে আমি ঘুমায় পড়বো, এ আর কি, তাছাড়া কিছু না। ওরে বাবা! আব্বা, এইটা কি সম্ভব আদেও? মানে যতই আপনি মুরব্বী হন, তারপরেও কি এটা সম্ভব? আমি আপনার পুতের বউ না? এইটা কি সম্ভব যে একই ঘরে আমরা পাশাপাশি ঘুমাবো? মানে মানুষে জানলে এটা কি বলবে বলেন তো আব্বা? মানে শাশুড়ি আজকে তার বড় মেয়ের বাড়িতে বেড়াইতে গেছে, আর আপনি এই সুযোগে এরকম আচরণ করছেন আপ্পা? এটা কি আসলে সম্ভব? হ্যাঁ, আপনিই বলেন। বাবারে, ভয় পেও না। আমি এতটাই এরকম তুমি অতি মনে করো না, বুঝছো? মানে কোনো সমস্যা নেই। আমার আবার ওই একলা একলা ঘরে ঘুমাইলে মানে অর্ধেক রাত্রে ঘুমের মাঝে বোবায় ধরে, বুঝছো? এই জন্যে তুমি তো এটা জানোই মনে হয়। মানে তোমার শাশুড়ি থাকলে আমার গায়ে টুকা টুকে একটু দিয়ে আমাকে ঘুম থেকে ওঠায় ফেলে। তো এই পরিস্থিতির যাতে না পড়ি, এই জন্য আর কি বললাম তোমার পাশে একটু ঘুমাবো। কারণ একদিন তো তোমার পাশে আমি ঘুমাইছিলাম, তোমার গায়ের উপর আমার হাতটা পড়ছিল, বড় ভালোই লাগছিল, বুঝছো? যে সে আর কি, এই জন্যে বলতেছি। আর শোনো, আমার কথা মতো যদি তুমি চলো, তোমার কোনো কিছুর অভাব থাকবে না, সব অভাব আমি মিটাই দেবো। টাকা পয়সা যখন যা লাগবে তোমারে তো আগে পরে আমি একই কথা বলে আসছি, বুঝছো? তুমি এটা বোঝো না কেন রে বাবা? এটা তো কেউ জানবে না। আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে শুধু তুমি আর আমি। আর তোমার শাশুড়িকে নিয়ে যত সমস্যা ছিল, সে তো আজকে বাড়ি নেই। এখানে আর তুমি আপত্তি করো না রে বাবা। আমি আজকে আসি, তারপরে তুমি এই সুযোগটা আমাকে দাও, তাহলেই হবে। আমি বেশি গভীরে তোমার কাছ থেকে কোনো কিছু চাইবো না, বুঝছো? হে হে টুকি আর কি। যদি তুমি আমার কথা রাখো, তাহলে আমি খুশি হতাম। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমার জন্য তাই আর, বুঝছো? আর শোনো, আমার ব্যাংকে 3 লক্ষ টাকা আছে, এটা আমার নিজের নামে, এটা কেউ জানে না, বুঝছো? তুমি চাইলে
এই মাসে তোমার সাথে নিয়ে যেয়ে 1 লক্ষ টাকা তোমার হাতে আমি নিজে উঠায় বুঝে দেব, বুঝছো? যদি তুমি আমার একটু কথা মতো চলো, এই আর কি, বুঝছো বাবা? ও কথা আপনি যতই বলেন, আমি আসলে এটা মানি না। হাজারে হলেও আপনি একটা পুরুষ মানুষ, আর পুরুষ মানুষের অত আমি বিশ্বাস করি না। হুম, কাছে শুইতে দিব আর উনি ভালোই মজা মারবে, তাই হয় নাকি? হুম, তারপরেও আপনি যখন টাকা কি সত্যি আমারে দেবেন আব্বা? টাকা যদি সত্যি দেন, আচ্ছা সেটা আমি না ভেবে চিন্তে দেখবো। আমার কথা তুমি বিশ্বাস করছো না? আমি তো তোমারে অবশ্যই বললাম যে তুমি একটু প্রমাণ নাও। তুমি একটু আজকে আমার কথা মতো চলো, একটু আমার কথা একটু শোনো, আমার একটু সুযোগ দাও রে বাবা। তারপরে দেখো, আমি কালকে প্রয়োজনে তোমার সঙ্গে নিয়ে যাই ব্যাংক থেকে টাকা উঠাই দেবো, বুঝছো? এতে কোনো সন্দেহ নেই, আর এই কথার মধ্যে কোনো ভেজাল নেই, বুঝছো? তুমি এই সুযোগটা শুধু আমাকে দাও, আর তুমি এই সুযোগটা আমাকে দেবে কিনা শুধু তাই বলো। আজকে একটা সুযোগ দেয়, বোঝো না? তাছাড়া কি আর কখনো তোমাকে আমি এভাবে বলবো? কারণ আমি তোমাকে অনেক ভালো পাই, বুঝছো? এই জন্যই বললাম আর কি। যদি রে বাবা একটু আমার কথা শোনো, তাহলে আর তোমার কোনো সমস্যা থাকবে না। আমি তোমাকে সত্যিই বলছি, তুমি একটাবার আমাকে পরীক্ষা করে দেখো আমি তোমাকে দেই কিনা। তারপরে তুমি আমাকে বিশ্বাস করো আর না করো সেটা একান্তই তোমার ব্যাপার, বুঝছো? আব্বা, তাহলে আপনারই আমি কি এমন সুযোগ দেবো? মানে আপনি আমার পাশে ঘুমালেই হবে, নাকি আপনার কি কোনো অন্য কোনো মতলব আছে? হ্যাঁ? অন্য কোনো মতলব নাই তো আবার? সেটাও বলেন আগে। সে রে বাবা, অন্য সময় সে যখন আমি থাকবো তখন কথা তখন দেখা যাবে। যদি অন্য কোনো মত পরিস্থিতির কোনো ঘটনা ঘটে, তো সমস্যা কোথায় রে বাবা? তুমি একদম আপত্তি করো না। তুমি বললামই তো যে তুমি আপত্তি করো না। তোমাকে আমি এর জন্য কি দিই না দিই সেটা তুমি আগে একটু আমার একটা বার দেখো, পরীক্ষা নাও আমার, উৎস। কি যে বলেন আপনি! আপনার কথা শুনেতে আমার খুব লজ্জাও লাগে, আবার ভয়ও পায়, বুঝছেন? এই কথা যদি কেউ জেনে যায় তাহলে কি হবে আপনিই বলুন। আমার খুব ভয় লাগে, জানি না আমি কি করব। আপনার কথা মতো শুনে আমার মাথা টাথা নষ্ট হয়ে যায়। এইরকম আমি কোথাও দেখিনি, বুঝছেন? তারপরও দেখি আসেন, দেখবো না। কিন্তু আপনি যে আমার সঙ্গে মোবাইলে কথা বলছেন, আপনার পাশে আবার কেউ শুনছে না তো এই কথা? না রে বাবা, কেউ শুনছে না। আমি এক দোকানের পিছনে আড়ালে যেয়ে তোমার সাথে গোপনে কথাটা বলছি, বুঝছো? এই কথা কি আর মানুষেরা শোনানো যায়? একদম নিরিবিলি তোমাকে মোবাইল করে এই কথাগুলা বলছি, বুঝছো? তে আমি বাজার থেকে তোমার জন্য কোনো কিছু কিনে টিনে নিয়ে আসি। আর তোমারে যেতে বললাম তুমি এটা আমার কথাটা রাখবা, তা না হলে কিন্তু আমি অসন্তুষ্ট হব, বুঝছো? আহ আচ্ছা ঠিক আছে, যাই আমার যা হয় হবে। আপনার একটু আগে দেখে নিই। ঠিক আছে, আপনার কথা আমি রাখবো। কিন্তু শোনেন, ও ভালো কথা, আপনি আমার মোবাইলে 50টা টাকা ঢুকাই দেন তো, মোবাইল রিচার্জ করে। আমার ফোনে টাকা নাই। আর শোনেন, ওই যাই আনেন না আনেন, আপনার জন্য কিছু নিয়ে আসেন, লাগবে না। তারপরে দেখছি আপনারে কি করা যায় না যায়, বুঝছেন? আসেন আগে। এই তো রে বাবা, আমি তোমার কথা শুনে খুবই খুশি হলাম, বুঝছো? এরকম কথা বললে তো আমার প্রাণটা জোড়ায় যায়, বেশি আর কিছু লাগে নাকি? তো ঠিক আছে রে বাবা, আমি তোমার মোবাইলে টাকাটা ঢুকিয়ে দিচ্ছি। আর তো আমি কি তো কেনাকাটা আছে সারিয়ে তোমার জন্য কোনো কিছু লাগলে নিয়ে আসছি। আর তুমি রেডি হও, বুঝছো? তা কথা কিন্তু কইতাই, এর বাইরে যাবা না, আর কেউ যেন এই কথা না বোঝে। খুব সাবধান, তোমার পাশে আবার কেউ যেন কথাটা না শোনে, একটু আড়ালে যে কথা বলো আমার সাথে, বুঝছো? তা রাখতেছি আমি। ঠিক আছে, আসেন। বুড়ো কালে যখন আপনার এত সব জাগছে, আপনারই আজকে দেখবো, দেখি আপনি কত পারেন। আসেন। তো ঠিক আছে, রাখলাম। ঠিক আছে, আমিও রাখতেছি।